মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার ওনাকে ছাড়তে হবে। এক মিনিট অফিসার, এক মিনিট ওকে বোঝাও, শেষ হয়ে যাবে আমাদের সংসারটা, বেঁচে যাবে, ওকে বোঝাও। ইন্দু শান্ত হও, এখানে কান্নাকাটি করো না। আদিত্য এরকম করো না, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি একবার বোঝো, তোমার একটা কথা সব পাল্টে দিতে পারে। প্লিজ আদিত্য, তুমি একবার অস্বীকার করো, প্লিজ। দাঁড়ান, আমার কিছু কথা বলার আছে ওনাকে। তুমি এখানে কি করছো? অফিসার ওকে আটকান, ও আমাদের বাড়ির কেউ নয়। ওকে আদিত্যর সামনে আপনি আসতে দেবেন না, ও আদিত্যকে আরো কনফিউজ করে দেবে। আমি করব না, আমি কিচ্ছু করব না। আমার শুধু ওনার সাথে একটু কথা আছে, কথা বলে চলে যাব। আপনাকে বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনাকে বলছি। আপনি কেমন বাবা বলুন তো, কেমন বাবা আপনি? এর থেকে ভালো না আপনি আপনার সন্তানকে মেরে ফেলতে পারেন। খুব ভালো হতো তাতে। আপনার মতো কাণ্ড জ্ঞানহীন বাবা থাকার থেকে না অনাথ থাকা অনেক ভালো। শুনতে পাচ্ছেন? অনেক ভালো। যান, যা করছেন করুন, দরকার নেই আপনার মতো বাবার। তবে একটা কথা আজকে না আপনি প্রমাণ করে দিলেন। কি জানেন তো, বাচ্চার মা চলে গেলে তার আর কেউ থাকে না, কেউ না। আপনার মতো বাবাকে একবার নয়, দুবার ফাঁসি দেওয়া উচিত, দুবার। আপনি যদি পুপুলের মাকে নাও মেরে থাকেন না, আপনি আপনার সন্তান পুপুলকে তিলে তিলে মারছেন, শেষ করে দিচ্ছেন। আপনার মতো বাবার থেকে কি লাভ বলুন তো? কি লাভ? কি শিখবে পুপুল? যান, যেখানে যাচ্ছিলেন সেখানে যান। হ্যাঁ, তবে পুপুল এরপর থেকে খুনির সন্তান হিসেবে পরিচয় পাবে। পুপুল খুনির সন্তান হিসেবেই বাঁচবে। আর তারপর এই কথা শুনতে শুনতে ও একদিন কি করে ফেলবে হঠাৎ, আমরা তো কেউ জানি না। আর আপনি তো সেটাই চাইছিলেন, তাই না? আপনার স্ত্রী যদি থাকতেন আর এসব যদি দেখতেন, তাহলে ওনার ভালো লাগতো? আপনি যেভাবে আপনাদের সন্তানকে এইভাবে পথে বসিয়ে চলে যাচ্ছেন, সেটা দেখে আপনার স্ত্রী আপনাকে ক্ষমা করতে পারতো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। পুপুল, জানো, কেউ দেয়নি আমার বাবাকে শাস্তি, কিন্তু তুমি দিয়েছো, তুমি পেরেছো, তাই থ্যাংক ইউ। আমি তোমার বাবাকে শাস্তি দিতে চাইনি পুপুল, কিন্তু আমি তো চেয়েছি বাবার শাস্তি পাক। বাবাই তো আমার মাকে মেরে ফেলেছে, তুমি জানো না? না পুপুল, না, এসব মিথ্যে।
না পুপুল, আমি চেয়েছিলাম তোমার বাবা তোমার কাছে ফিরে আসুন, আমি চেয়েছিলাম উনি যেন এই বাড়িতে ফিরে আসুন, তাই আমি। না রাধা, না, তুমি তো এটা চাওইনি। আর তুমি চাইবেই বা কেন? তাতে তোমার কি লাভ বলো তো? তুমি তো জাস্ট একটা নাটক চেয়েছিলে, নাটক। আমাদের সবার সামনে তুমি হিরোইন হতে চেয়েছিলে। তুমি জানতে না সবাইকে সব বিষয়ে নাক গলাতে নেই? জানতে নিশ্চয়ই। তাহলে তুমি কেন আমাদের পরিবারের বিষয়ে নাক গলালে রাধা? কেন কেন বলো, উত্তর দাও, আনসার মি। আমারই ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন, খুব ভুল হয়ে গেছে। আমারই উচিত ছিল ওকে বোঝানো, ওকে আটকানো। সব দোষ আমার। তাই যা বলার আপনারা আমাকে বলুন, দয়া করে ওকে কিছু বলবেন না। ও তো খুব ছোট, ওকে এভাবে বলবেন না। দরকারে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কোনোদিন আসবো না, বিশ্বাস করুন, কোনোদিন না। মা আয় আয় মা, তোকে আর কোনোদিন কলকাতা মুখ হতে হবে না। না বাবা, আমার ভুলের বোঝা তুমি কেন নিতে যাচ্ছ? ভুল আমি করেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো বড় মা, আমার উদ্দেশ্য ভুল করার ছিল না। আমার বড় মা, আমি খুব ভালো করে জানি জীবনে মা হারানোর কষ্ট কি জ্বালা, আর একজন সন্তানের জীবনে বাবা কতটা জরুরি এটাও আমি খুব ভালো করে জানি। বাবা তোমাকে দেখে শিখেছি, তুমি তো জানো এটা, বলো বিশ্বাস করো তো। তারপরও আমি পুপুলের জীবন থেকে ওর বাবাকে কি করে সরিয়ে নিই বলো তো? জানি জানি, তুই যে এখানে একটা বড় বিপদ ঘটিয়ে ফেলেছিস মা। চল মা, চল এখান থেকে। এই তো এবার এই মেয়েটার থেকে মুক্তি পাওয়া যাবে। চলে যাও, চলে যাও রাধা, চলে যাও, এখানে তোমার কোনো ঠাঁই নেই। না, কোথাও যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ইয়ালিদি, আপনি বললেন আপনার ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবসা, একটু শুনি কবে থেকে শুরু করেছেন? বছর 5 হলো। 2015 মে মাসে আমার মা চলে যান। তার থেকেও বড় একটা আঘাত আসে আমার। 2015 মে মাসে মা চলে যান, জুলাই মাসে হঠাৎ করে আমার হাজব্যান্ড চলে যান। তখন আমার মেয়ে দুটো খুবই ছোট, তো আমাকে তো তখন মানে মাথায় একটা পুরো বাজ ভেঙে পড়ার মতো যে কিভাবে কি করব। আমি একটা সরকারি চাকরি করতাম। আমি 2016 এপ্রিল মাসে সেখানেও আমার একটা প্রবলেম হয় এবং আমাদের বেশ কিছু মানুষকে বসিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমার ইনকামের জায়গাটা পুরো বন্ধ হয়ে যায়। ইন্স্যুরেন্সের কাজে প্রথম ঢুকি, সেখানে আমি ভালোই কাজ করেছি এবং সেই কাজ করেই আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি, আর ছোট মেয়েও এখন দিল্লিতে রিসার্চ করছে। তো এর মাঝখানে হচ্ছে এই কাজটা তো আমাকে জোর করে করতে হতো, কিন্তু আমার ভালোবাসা অনেক দিনেরই ছিল হচ্ছে বেড়ানোটা। আমার হাজব্যান্ড যখন ছিলেন তখনও আমরা বেড়াতাম। তো সেইখান থেকে আমি আমার 2 মেয়েকে নিয়ে প্রথমে একাই যাওয়া শুরু করি। মহাবালেশ্বর, পুনে গেছি, কোনো অসুবিধা হয়নি, দিব্যি ঘুরে এসেছি। তারপরে এরকম আরও 2-4টে ট্রিপ মেয়ের সঙ্গে করার পরে আমার কিছু কাছের বন্ধুবান্ধব তারাও বললো যে তুই যখন একাই মেয়ে হিসেবে যাচ্ছিস কোনো অসুবিধা হচ্ছে না, তারা বললো চল আমাদের নিয়েও তুই যাবি। তো সেখান থেকেই দিদি আমার মেন এই পথ চলাটা। আমার একটা ট্রাভেল গ্রুপ যেটা মেনলি উমেন্সদের, মানে আমি মেয়েদের নিয়েই বেশি ঘুরি। তো সেই কনসেপ্ট নিয়েই আমার এটা শুরু। আমার টিমটার নাম হচ্ছে ইচ্ছে ঘুরি। আমি ইচ্ছের মতো যাতে ঘুরতে পারি এবং ঘুড়ির মতো উঠতে পারি, সেটাই হচ্ছে আমার মেন মোটো আর কি। তো সেখান থেকেই শুরু, এখনো ঘুরছি প্রচুর, মোটামুটি 15-20টা ট্যুর তো করেছি। কোথায় কোথায় গেছেন? আমি শুধু মহিলা নিয়ে আমি অমরনাথ ঘুরেছি, আচ্ছা, কেদারনাথ ঘুরেছি, তুঙ্গনাথ ঘুরেছি। কতজনের মহিলার গ্রুপ নিয়ে যান আপনারা? প্রথম তো 5-6 জন, মানে আমরা 5-6 জন আছি যারা যাই। এবার কোনো সময় 10 জন, কোনো সময় 12 জন,
গঙ্গোত্রী 4 ধাম ঘুরে এলাম, সেটাও মহিলাদের নিয়ে। তো সেই ট্যুরের সব দায়িত্ব আপনার? হ্যাঁ, ছোটখাটো ট্যুর হলে পুরোটাই আমার। সন্ধ্যা দিয়ে নিজে হাতে উল বুনে সব সুন্দর সুন্দর জামা কাপড় বানান? বানাতে জানতেন? না, মেশিনেই সবকিছু। আপনি সব মেশিনে করেন? আচ্ছা, কিভাবে শুরু হলো? আমাকে যখন গ্রামে ঘরে তো অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, তো বিয়ে দিতে আমার স্বামী তখন দার্জিলিংয়ে একটা হোটেলের ম্যানেজারের পোস্টে কাজ করতেন। যখন হোটেলটা বন্ধ হয়ে যায় তখন বাড়ি চলে আসে, তখন কিভাবে সংসার চালাবো, কীভাবে করবো কি ভাবছি। একার ইনকামে তো আর হচ্ছে না, টিউশন করছে। আমার বৌদির একটা নিটিং মেশিন থাকে, তখন বৌদি বললো এই মেশিনটা নিয়ে কাজ করবি? আমি বলি দাও, জিনিস শিখান। তার কাছে গেলাম, সে বললো হ্যাঁ শিখে দেবো, কোর্স আছে, ডিপ্লোমা কোর্স টোর্স আছে। সিঙ্গেল মেশিনে তো ভালো জিনিস হবে না, ডিজাইন মেশিন কিনে নে। তো ডিজাইন মেশিন কিনতে কত পড়বে? না 60,000 টাকা পড়বে। তখন কোথায় পাবো 60,000 টাকা? দিদিকে বললাম যে আমি মেশিন কিনবো না, আমি এইখানেই কাজ করব। সকাল 6টায় আসি, বিকেল 3টায় বাড়ি যাই। এগুলো তাও বানানোর পরে কিভাবে বিক্রি হয়? এইগুলো বানিয়ে ম্যাডামের কাছ থেকে চলে যায়, ডিসকাউন্ট হয়ে যায়, বাইরে চলে যায়। তোমাদের পারিশ্রমিক তাহলে কিভাবে দেওয়া হয়? মজুরি হিসাবে টাকা দেয়, 1 কিলো হিসাবে, 1 কিলো মাল বললাম তাতে মজুরি হিসাবে টাকা পাই। কিলো হিসেবে দেওয়া হয়। কতদিন হলো এই কাজ করছো? হ্যাঁ, 15 বছর হয়ে গেল। 15 বছর। এখন তো অনেক স্টাইল চেঞ্জ হয়ে গেছে, নতুন এখন সব মডার্ন হয়ে গেছে। হ্যাঁ, একটা ডিজাইন 1 বছর হবে না, পাল্টে পাল্টে করতে হয়। এখন তো অনেক কিছু এসে গেছে, পঞ্চু, স্কার্ফ, সব লং জ্যাকেট, অনেক কিছু সব শিখে গেছে করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শোভাদি, জয়নগরের মোয়া এত বিখ্যাত কেন? মানে এরও মোয়া আর কেউ করতে পারে না? আপনাদের জায়গায় এমন কি আছে যে ওখানকার মোয়াই সবচেয়ে বিখ্যাত? এটা তো মোয়ার জন্যই জয়নগর বিখ্যাত। হ্যাঁ তো, কিন্তু আর কেউ চেষ্টা করেও পারছে না। হয়তো না। ওখানে কি বেশি খেজুর গাছ আছে? না, ওখানকার মানে মাটি আলাদা, জল আলাদা। হ্যাঁ, তাই জন্য গাছের রসটার স্বাদ আলাদা। গুড়টা খুব সুন্দর করে তৈরি করে। একটা তো কিছু স্পেশাল আছে। হ্যাঁ, রাত্রিবেলা যে গাছ কাটা হয় সেই গাছের গুড়টাই স্পেশালিস্ট। ওই গুড়টা অন্য কোনো জায়গায় তৈরি করতে পারে না। সন্ধ্যে 7টার সময় যে গাছটা কাটা হয়, ওই রসটা নিয়ে এসে সূর্য ওঠার আগে জাল দিতে হবে। ওইটা হলো আসল নলের গুড়। ওই গুড়টা আমরা সংগ্রহ করি, মানে আমার বাপের বাড়িতে কিছু গাছ আছে, আরও আমরা কিছু লোক লেবার রেখে দিয়েছি যাদের কিনা বাগান আছে, সেইখান থেকে ওই রসটা মানে গুড় তৈরি করে আমাদের দোকানে দেয়। তাহলে ছোটবেলা থেকে এরকম একটা পরিবেশে থেকে মানুষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়নগরেই আমার বাপের বাড়ি, জয়নগরেই শ্বশুর বাড়ি। বিয়ে হয়ে এসে দেখলাম হাজব্যান্ড লোকের দোকানে কাজ করে, মিষ্টিরই কাজ করে। তখন বললাম যে তুমি মিষ্টি দোকানটা চালাও, আমি মিষ্টি ওই মোয়ার দিকে একটুখানি নজর দিই বলে ওই মোয়া তৈরি করলাম। আমরা রাত জেগে মোয়া তৈরি করতাম, কলকাতাতে সাপ্লাই দিতাম। এখন ছেলে বড় হয়েছে, ছেলে এখন ওয়েবসাইট করেছে joynagarmoa.com এ। এটাও হয়েছে। ছেলে এখন বড় হয়েছে তো ছেলে এখন এইগুলো করে, আমরা ওটা করতে পারতাম না। joynagarmoa.com এ নলেন গুড়, জিরেন কাঠের নলেন গুড়, সাথে জয়নগরের মোয়া, আপনারা অবশ্যই সাথে থাকুন আর ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা পৌঁছাবো joynagarmoa.com। আমাদের জয়নগরে বাঁধা দোকান আছে, 12 মাসের দোকান। ছেলে শুধু অনলাইনটা দেখে। হ্যাঁ, দারুণ। বরাবরই আমার খাবারটা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, রান্না করা নিয়ে প্রথম থেকেই ভাল লাগতো। সবাই প্রশংসা করতো। ইনফ্যাক্ট স্কুলেও টিফিন বানিয়ে নিয়ে যাওয়া বা স্কুল কলেজে কিছু নিয়ে যাওয়া, রান্না করতে। হ্যাঁ, কিছু কম্পিটিশনসে যাওয়া, তো সবসময় কিছু না কিছু একটা অ্যাচিভমেন্ট ফুড রিলেটেড। হ্যাঁ, ফুড জিনিসটা ভালো লাগতো, তো আমি কিছু ফুড গ্রুপস বলো সেটাতে ছিলাম। অ্যান্ড আস্তে আস্তে ওয়ান অফ দ্য বিগেস্ট ফুড গ্রুপ বলতে পারো ফুডস্পার, আমি ওয়ান অফ দ্য মডারেটার্স হই, যেটার জন্য আমি প্রচুর ইভেন্টস পেতাম যেখানে ইনভিটেশনস আসতো টু টেস্ট ফুড, ওদের প্রমোশন করা। তো সেখান থেকে একটু নলেজ হলো যে কিভাবে বিজনেস হয়। অ্যান্ড তো সেই গ্রুপেরই যে অ্যাডমিন ছিল সে খুব হেল্প করে। প্রথমে যখন আমি স্টার্ট করার কথা বলি, উনি বলেছিলেন তুই তোর মতন কর, আস্তে আস্তে বিজনেস বাড়ুক, দেন ইউ পে মি, যেরকম সুবিধা হয়। সেখান থেকে শুরু করা। শীতকালটায় আমি ডিসকভার করলাম কি এই যে পিঠের নানান রকম যে পর্বগুলো, উৎসবগুলো হয়, মেলা হয়, এখানে না যারা
বয়স্ক যারা আক্রান্ত ডায়াবেটিস, সুগার, হাই প্রেশার, কোলেস্ট্রল, কি যারা জিম যায়, যারা একটু ডায়েট ফ্রিক, তারা খুব ভয় পেতে লাগলো জিনিসটা, বা সেই জিনিসটা থেকে সরে আসে। তো আমি ভাবলাম কি এটা যদি একটা হেলদিয়ার ওয়েতে আমি আনতে পারি তাহলে সবাই এনজয় করতে পারবে। তো সেখানে দাঁড়িয়ে আমি স্টার্ট করি হেলদিয়ার ভার্সন অফ পাটিসাপটা, হেলদিয়ার ভার্সন অফ পুলি পিঠে। এছাড়াও আমি অথেন্টিক ওয়ানটাও বানাই অন রিকোয়েস্ট। বাট এটা কি করে পসিবল যে তুমি হেলদিয়ার ভার্সন অফ পাটিসাপটা এন্ড পিঠে পুলি? যেটা হচ্ছে, আমি কেন হেলদি বলছি, কারণ কি এটাতে কোনো রিফাইন্ড সুগার কি ময়দা এগুলো ইউজ হয় না, ওর বদলে আই ইউজ জ্যাগারি, কেউ বললে স্টিভিয়াও ইউজ করি অ্যাজ আ সুইটনার। আর এছাড়াও যেহেতু ড্রাই ফ্রুটস, ডেটস, রেজিনস এগুলো ইউজ হয়, তো জিনিসটা আপনার চলে আসে, মিষ্টিটা হয়। খুব ভালো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনুমোর মেঘের সঙ্গী, যদি এটা বলি, ধরো আমি হলাম মন, তুমি হলো মেঘ, তাহলে মেঘের মধ্যে টোকা মারলি বৃষ্টি, বৃষ্টিতে ভিজলেই হয়। হ্যাঁ না, ভেজে যাবে না, ভিজলে তো আবার জ্বর হবে, ঠান্ডা লেগে যাবে না, ঠান্ডা লাগা ধাত আছে, তাহলে এটা করা যাবে না। ঠিক আছে, বৃষ্টি ক্যান্সেল। তাহলে বৃষ্টির জায়গায় একটা মিষ্টি গান হোক মায়ের গলায়। হ্যাঁ, রবি ঠাকুরের। হ্যাঁ, রবি ঠাকুরের। শীতের বনে কোন সে কঠিন আসবে বনে, শিউলি গুলি ভয়ে মলিন বনের কোলে। বাহ, ও যে স্কুলে পড়তো সেই স্কুলে আমি পড়াতাম। দিদি, কোন স্কুলের টিচার যদি মা হয় তাহলে যে কি কষ্ট এবং কি চাপ হয় তার সবচাইতে বড় প্রমাণ আমি যে স্কুলে পড়তাম, আমার মা ছিলেন স্কুল টিচার, আমার দিদা ছিলেন হেডমিস্ট্রেস। ওখানেই আমার জীবনটা শেষ হয়ে গেছে। সেম আমার ক্ষেত্রেও, আমি পড়াশোনায় ভালো ছিলাম, মানে সেটা একদিকে যেমন ভালো, আবার একদিকে চাপেরও। কোনো একটাতে যদি একটু হায়েস্ট নাম্বার থেকে একটু কম হলো, অন্য একজন হায়েস্ট পেলো, বাড়িতে আস্তে আস্তে নম্বর কেন কম হলো, নিশ্চয়ই পড়াশোনায় মন নেই, নিশ্চয়ই অন্যদিকে মন। উফ, এই চাপটা দিদি তুমি একদম এক্সাক্ট আমার মনে কথা। ওরে বাবা, এটা যে কি ভয়ঙ্কর পারসিকিউশন আমি বুঝি। প্রবল চাপ। তো যাই হোক, তোর ছোটবেলাটা কি রকম ছিল? বোলপুর শহরটা কি জানো, মানে একটা এমনি একটা নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ, তো ফলে আমার গন্ডিটা একটু লিমিটেড ছিল। আমি যে প্রচুর একটা মানে আড্ডার একটা বিশাল বন্ধু বান্ধবের মধ্যে, সেটা নয়, আমি একটু লিমিটেড বন্ধু বান্ধব ছিল আমার। এবং ওই পড়াশোনার মধ্যে থাকতে থাকতে সেইভাবে বড় হয়েছি, রেজাল্টটা বরাবর ভালো ছিল। হ্যাঁ, তার সঙ্গে আমার পারিপার্শ্বিকগুলো ছিল, গান বাজনা, নাটক, কবিতা আবৃত্তি, এই জিনিসগুলো কিন্তু আমার একসঙ্গে নিয়ে আমি বড়। প্রথম যখন ওটা স্টেজে উঠলো ক্লাস 1-এ, যখন যাচ্ছে ভোরবেলায়, ওকে মেকআপ দিয়ে আমি নিয়ে যাচ্ছি বাড়ি থেকে, কাছে স্কুল ছিল, হেঁটে হেঁটেই যাচ্ছি। তখন অত বোলপুর অত ছিল না যে ভোরবেলায় রিক্সা পাবো। হেঁটে হেঁটে যখন যাচ্ছি, যারা মর্নিং ওয়াকার তারা বলছেন যে মুখার্জিবাবু তো এত লম্বা মানুষ, তার সঙ্গে একজন বেটে খাটো বৃদ্ধকে যাচ্ছেন, বৃদ্ধ যাচ্ছেন আমার হাতটা ধরে। তো ও যাচ্ছে, তখন বড় সেই উইগ, তারপরে ধুতির কোঁচাটা এখানে উত্তরীয়, মানে জাস্ট আমি ওটা জলসাঘরের বিশ্বম্ভর রায়ের, আচ্ছা, ওইটাকে করে এটা অন্য গ্রাম্য পরিবেশের জমিদার, গ্রামে সব চলে গেছে, তহসিলের পর তহসিল চলে গেছে, তার খাজনা আদায় হচ্ছে না, এখন এই দুরবস্থাতে সে এখন যাত্রাপার্টিতে জমিদারের অভিনয়টা করে। কিন্তু যেহেতু বয়স হয়েছে, সেটাও সে অভিনয়টাও আর বেশি দিনও করতে পারবে না। এই হাউতাসটা। ওর সঙ্গে তোমার কোথায় আলাপ হয়েছে? দুর্গাপুরে না বোলপুরে না কলকাতায়, কোথায়? না, ওর সঙ্গে বিয়ের মণ্ডপে। না, বিয়ের মণ্ডপে বলাটা ভুল। না, জোকস অ্যাপার্ট, পুরোটাই তো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। ও অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। কিভাবে অ্যারেঞ্জ? এটা একদম না ম্যাট্রিমনি সাইট থেকে। আচ্ছা, ওর সঙ্গে পরাগের মিল আছে? এই রে, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত রাত্রিরে তুই কোথায় যাচ্ছিস? লাল, আমি তোর সঙ্গে এখন কথা বলতে পারছি না, আমি ফিরে এসে তোকে সব বলবো। দাদা, এক মিনিট প্লিজ। দেখ, এখন অনেক রাত,
তোকে আমাকে বলতেই হবে যে তুই যাচ্ছিসটা কোথায়, না হলে আমি তোকে যেতে দেবো না। প্লিজ এখন আমাকে আটকাস না, দেখ আমাকে যেতেই হবে। আমার মনে হচ্ছে মেঘ কোনো প্রবলেমে রয়েছে, কিছু একটা হয়েছে ওর। হ্যাঁ, মেঘ প্রবলেম মানে কি কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মানে মেঘ কি তোকে ফোন করেছিল? না না, ও ফোন করেনি, আমারই মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আই থিঙ্ক শি ইজ ইন ট্রাবল। দেখ এখন আমাকে না মেঘের কাছে যেতে হবে, ওর পাশে থাকা দরকার। এই দাঁড়া 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 দাদা ভাই, তুই কিন্তু আবার ছেলে মানুষই করছিস। তোর কি মাঝরাত্রিরে মাথা খারাপ হয়ে গেছে? তুই এখন মেঘের বাড়ি ছুটছিস? শোন শোন শোন, এখন ঘরে চল, আমরা বাড়িতে যাই। আমাকে আটকাস না লাল, আমার মাথা খারাপ হয়ে গেছে, সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। দেখ আমি অনেকক্ষণ ধরে মেঘকে ফোন করছি কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। আর এদিকে না একটা অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি জানি তোর হয়তো শুনে ব্যাপারটা অ্যাবনর্মাল লাগছে, তাই তো? বিশ্বাস কর, বিলিভ মি, দের ইজ সামথিং রং। মেঘের খারাপ কিছু হয়েছে বা হয়তো হতে পারে, এরকম কিছু একটা হবে। দেখ আমাকে মেঘের কাছে যেতেই হবে। তুই বুঝতে পারছিস না, আমাকে মেঘের কাছে যেতেই হবে, আমাকে মেঘের পাশে থাকতে হবে। আচ্ছা 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 আচ্ছা, মানলাম যে তোর কিছু একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু এটা তো ও বাড়িতে যাওয়ার সময় নয়। দাদা ভাই আমি তাই বলছিলাম যে তুই কাল সকালে যাস, একদম সকাল সকাল। ওরা তো এমনিতেই ভোর ভোর উঠে যায়, তুই তাহলে একদম ভোরবেলা চলে যেতে পারিস। তুই এখন প্লিজ চল, শুতে চল। বাহ, বিপদটা যদি রাত্রিরে হয় তাহলে আমি সকালবেলা গিয়ে কি করবো? শোন, তুই আমাকে এখন আটকাস না, আমাকে এখন যেতেই হবে। আমি আঙ্কেলকে ফোন করি? না, আমি নিজেই করেছিলাম, কিন্তু উনি কোনো গুরুত্বই দিলেন না আমার কথা। আচ্ছা তুই কি করবি ওখানে গিয়ে? কি আবার যাবো, দেখবো মেঘ কেমন আছে। চল। দাদা ভাই ওরা তোকে মেঘের সঙ্গে আগের দিনও দেখা করতে দেয়নি। তুই প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাটা শোন, প্লিজ একটু শোন। দাদা ভাই মেঘ একটা মেন্টালি ভালনারেবল সিচুয়েশনে রয়েছে এখন। এই পেপারে লেখালেখি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের নানান রকম কথাবার্তা, এই সব কিছু মিলিয়ে আমাদের নোংরা পচা সমাজে একটা মেয়ে কি সিচুয়েশনে থাকতে পারে তোর তো একটা আইডিয়া আছে। আর সেই অবস্থায় তুই মানে মেঘের সাথে ডিভোর্স কেস চলা হাজব্যান্ড যদি মাঝরাত্রিরে গিয়ে ওই পাড়াতে হই হই করিস, সেটা কি মেঘকে এতটুকুও হেল্প করবে? নাকি ওর বাকি সব অপমানের মধ্যে আরো অপমানই বাড়াবে? দাদা ভাই প্লিজ একটু ঠান্ডা মাথায় ভাব মেঘের দিকটাও, প্লিজ। তুই তোর ভালো করতে গিয়ে উল্টো ক্ষতি করে ফেলবি। বুঝছি, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করে একবার যদি আমি না চাই না, আমি শান্তি পাবো না। বেশ ঠিক আছে, আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো না, কিন্তু বাড়ির বাইরে থেকে দেখলে তো বুঝবো যে আনন্যাচারাল কিছু হয়েছে কিনা ওখানে। দেখ যদি কিছু না হয়ে থাকে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি চলে আসবো, আমি মেঘের সঙ্গে দেখাও করবো না। ঠিক আছে, তাহলে আমিও তোর সঙ্গে যাব। তুই যাবি? যাবো, কারণ তোর এখন যা মেন্টাল কন্ডিশন তাতে তোর ড্রাইভ না করাটাই উচিত। আমি ড্রাইভ করব। থ্যাংকস রে। আচ্ছা মেঘের কিছু হয়নি বল? না মানে মেঘের কোনো ক্ষতি কিছু খারাপ কিছু হয়নি বল? দাদা ভাই আমি ভুলভাল ভাবছি, তাই না? হ্যাঁ তুই চল চল। হ্যাঁ চল লাল, চল, দেরি করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘ 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 এ তো সুইসাইড কেস, পুলিশে খবর দিয়েছো? স্যার ওনারা তো সবে এসেছেন, ওই জন্যই তো আমি আপনাকে ডাকলাম। আর পুলিশ না এলে তো আমরা কিছু করতে পারবো না। না পুলিশে খবর দেওয়া হয়নি, পুলিশে খবর দেওয়ার যদি দরকার থাকে তাহলে আপনারা দিন, কিন্তু আপনি পেশেন্টকে অ্যাটেন্ড করুন, তো কন্ডিশনটা ভালো নয়। দেখুন পুলিশ কেসে আমরা আগে থেকে কিছু করতে পারি না। পেশেন্টের যদি কিছু হয়ে যায় তাহলে তো হসপিটালের লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। আমরা আগে পুলিশকে ইনফর্ম করব, পুলিশ এলে ট্রিটমেন্ট শুরু হবে, তার আগে কিচ্ছু হবে না। তার আগে কিচ্ছু হবে না মানে ইয়ার কি মারছেন আপনি? কখন আপনি পুলিশ আসবে তার জন্য আপনি পেশেন্টকে এরকমভাবে ফেলে রাখবেন, তাকে অ্যাটেন্ড করবেন না? তো ততক্ষণে তো পেশেন্ট এমনিতেই। দেখুন এখানে এসে চেঁচামেচি করে কোনো লাভ নেই, একটা প্রোটোকল আমাদের সবাইকে মেনে চলতে হয়। এখান থেকে আমরা আগে পুলিশকে ইনফর্ম করব, তারা এসে তাদের কাজ শুরু করবে, তারপর আমরা আমাদের কাজ শুরু করতে পারি। তারপর তো আপনার কিছু করার থাকবে না, পেশেন্ট তো এমনিতেই। না এই কথা বলো না অনিন্দ, এই কথা বলো না, ও ঠিক হয়ে যাবে, ওকে আমরা বাঁচিয়ে ঠিক ফেরত নিয়ে যাবো। আপনার সিনিয়র ডাক্তার কোথায় তাকে ডাকুন, আপনি যদি এই মুহূর্তে অ্যাটেন্ড না করেন সমস্ত শেষ করে দেবো কিন্তু। এই চিনতে পারছিস এটা মেঘ রয় না? হ্যাঁ তো কাগজে বেরিয়েছিল দেখিসনি? ওই জন্যই মনে হয় সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। একটু আপনার কাছে হাত জোড় করছি ডাক্তারবাবু, আপনি থানায় খবর দেওয়ার দিন কিন্তু তার আগে চিকিৎসাটা শুরু করুন, নাহলে আমার মেয়েটাকে বাঁচিয়ে ফেরত নিয়ে যেতে পারবো না। ডাক্তারবাবু আমরা চিকিৎসা শুরু করলেও কিছু একটা হবে বলে মনে হয় না। পেশেন্টকে যে অবস্থায় এনেছেন অলরেডি তো যা হওয়ার হয়ে গেছে। কথা বললে মুখ ভেঙে দেবো একেবারে।
ডাক্তার ডাক্তার কি হয়েছে? কি ব্যাপার চলছে এখানে? যখন মেয়েটা একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে, উনি দেখছেন, অ্যাটেন্ড করছেন। আপনি একটু দেখুন। আপনি দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। স্যার, এটা তো আসলে সুইসাইড কেস, আনন্যাচারাল সার্কামস্টেন্স, তাই আমি আগে পুলিশকে খবর দিতে বলেছিলাম। ডক্টর, এই ফাইলটা পুরোটা খেয়েছে। পেশেন্টের কন্ডিশন সম্পর্কে আপনার অ্যাসেসমেন্ট? স্যার, আসলে আমি আপনার কথা জানতে চাইনি, আমি পেশেন্টের কথা জানতে চাইছি। ভেরি ক্রিটিক্যাল স্যার। আমার মনে হয় আমি একজন MBBS পাস ডক্টরের সঙ্গে কথা বলছি, কোনো লেম্যানের সঙ্গে নয়। পেশেন্টের কন্ডিশন সম্পর্কে আপনার কি অ্যাসেসমেন্ট? স্যার, আমি তো পেশেন্টকে দেখার সুযোগই পাইনি, তার আগে উনি এমন সিনিটেট করলেন যে কি বলবো, এমন চেঁচাচ্ছিলেন, আর আপনি তো চলে এনে সে আওয়াজ শুনে। ডক্টর লাইরি, পেশেন্ট পার্টি কখনো সিন ক্রিয়েট করতে আসে না। জীবন আর মৃত্যুর মাঝখানে যে চৌকাঠে দাঁড়িয়ে আছে তার সন্তান, তার মা বাবা এখানে কখনো সিন ক্রিয়েট করবে না। এই বোধ, এই সেন্স, এই ফিলিংস যদি না থাকে, তাহলে আই এম সরি, যে মেডিকেল কলেজ থেকে আপনি ডাক্তারি পাশ করেছেন, যেখান থেকে ডিগ্রি নিয়েছেন, একজন অযোগ্য ডাক্তার তৈরি করেছে। আই ফিল সরি ফর ইউ। স্যার, পেশেন্ট পার্টির সামনে আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না স্যার। এরকম কেসে কিছু ডেকোরাম থাকে, পুলিশের কিছু কাজ থাকে, আর আমাদের কিছু রুলস তো ফলো করতেই হয়, তাই আমি সেটাই করছিলাম। ডোন্ট টিচ মি ডেকোরাম অর রুলস। প্রথমে পেশেন্টের লাইফ, তারপরে আপনার ডেকোরাম, আপনার রুলস। একজন ডক্টরের শুধুমাত্র পেশেন্টের কেয়ার করা উচিত। আপনি আমার নামে কমপ্লেন করতে পারেন। পেশেন্টকে ইমিডিয়েটলি ওটিতে শিফট করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেরো। এ কি, সে ছোট্ট ঘুঙুরটা? কে আছে এর পেছনে? কি হলো? সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে আড়াআড়ি ভাবে। এই নন্দিদা, দেখো তো গিয়ে। দেখছি এক্ষুনি। কেউ আছেন নাকি? গাড়িটা সরান। হ্যালো, কেউ আছেন? গাড়ি খোল, বেরো। না না, কোনো চালাকি না। চাঁদুদা, কোনো চালাকি নয়, এগুলো জানে মেরে দেবো, শুট করে দেবো বলে রাখলাম। মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি, তুমি অন্ত, সিংহ বাহিনী। কি হলো জাস, তোমার লেগেছে নাকি? হ্যাঁ স্যার, লেগেছে। খুব ব্যথা করছে? একটু তো ব্যথা করছে স্যার। বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। কিন্তু আমি বলছি, ওদেরকে পাঠালো মানে কারা তোমাকে মারতে চাইছে? আমার কি আর শত্রুর অভাব আছে স্যার? আমার ঘরেও শত্রু, আমার বাইরেও। এ কি, সে ছোট্ট ঘুঙুরটা? মোর এখানে হ্যালো হ্যালো, আমার লিখে গেছো? রায়চৌধুরী বাড়ির অন্তর্মহলে নাক
গলালে এবার জমেও বাঁচাতে পারবে না। হ্যালো, কে বলছেন আপনি? কি হলো জাস্ট? চ্যালেঞ্জ করছে, জ্যাফ চ্যানেলকে সরাসরি চ্যালেঞ্জ করছে। কিন্তু কে? না দেখা কেউ, রায়চৌধুরী বাড়ির সেই ঘুঙুর ঋতু রানী, প্রভাতী মিউজিক আর্ট। তার মানে কে আছে এর পেছনে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে হঠাৎ করে পরিবারের মানুষগুলো এত কাছাকাছি চলে আসবে, একটু বেশি হচ্ছে মনে হচ্ছে। লেবু একটু বেশি কচলানো হয়ে যাচ্ছে। কপালে কি তেতো কিছু অপেক্ষা করছে? এই দিদি ভাই, আরে বস, কি হলো কি? বস। আরে বসো না তুমি। হ্যাঁ বসো, বস বস বস। ওই তো কাকুন এসে গেছে। কাকুন, কাকুন। হ্যাঁ বড়দীপ, তুই ওকে রোজ খাইয়ে দিস, ওকে আজকে আমি খাইয়ে দেব। কাকুন, তোমাকে আমি খাইয়ে দেব। কি ব্যাপার, 72 ঘন্টার মধ্যে সবাই এভাবে পাল্টে গেল? পাল্টে গেলাম মানে সত্যিটা বুঝতে শিখলাম, এই আর কি, আর কিছু না। না, এই সত্যিটা বুঝতে একটু বেশি দেরি হয়ে গেল, তাই না কাকিমণি? কেন সন্তানকে মা ডাকার অনুমতি দেওয়াটা কি অন্যায়? না না, অন্যায় কেন হবে? অন্যায় তো একদমই নয়, কিন্তু আমার একটু অদ্ভুত লাগছে। বিশেষ করে দেবুদাকে, তাই না দেবুদা? তা উত্তরবঙ্গে কি সিনেমা থিয়েটার করা হতো নাকি? ভদ্রভাবে কথা বলো জগদ্ধাত্রী। খারাপ হলেও তোমাদের প্রবলেম হয়, আবার ভালো হলেও তোমাদের। আমার বরকে কেন ইনসাল্ট করছো? ও তো নিজের হাতে মিষ্টি এনেছে, একটু আনন্দ করতে চাইছে, আর তুমি? হ্যাঁ, তোমার প্রবলেমটা কি? প্রবলেম তো ওখানেই সাংভি, একেবারে রং পাল্টে ফেলেছে। দেখবেন আবার গিরগিটিও না লজ্জা পেয়ে যায় আপনাদের দেখে। জগদ্ধাত্রী, ঠিক করে কথা বলো। স্বয়ম্ভু, তোমার স্ত্রীকে কিছু বলবে না তুমি? একটা সুন্দর পরিবেশকেও নষ্ট করছে। প্লিজ জগদ্ধাত্রী, কি হচ্ছে কি? মাকে এভাবে কষ্ট দিও না। আজকে পুরো পরিবার একসাথে মিলে গেছে। থাক স্বয়ম্ভু, পুরো পরিবারকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা এই দেবুদা আর উৎসবকে নিয়ে। আর উৎসবের কোলে কাকুনকে মানাচ্ছে নাকি বর্দি? মানে না, কেমন একটা অদ্ভুত লাগছে না দেখতে? হ্যাঁ, তোর তো অদ্ভুত লাগবেই, তুই তো কোনো কিছুই ভালো মনে নিতে পারিস না। আসলে কি বলতো, তোর মনটাই কুচুটে হয়ে গেছে। শোন, মনের দরজাটা না খোল, দেখবি সব কিছু ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এর আগে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাসনি, আমি তোর কথা শুনিনি, কিন্তু এখন আমি বলছি প্লিজ
আমার সাথে আর কোনো রকম কোনো যোগাযোগ রাখিস না। ঠিক বুঝলাম না। মানেটা খুব সিম্পল, না বোঝার মতো তো কিছু নেই। আমার বক্তব্য, হঠকারিতা করে র্যাশ কোনো ডিসিশন নিস না, সেটা না তোর জন্য ভালো হবে না আমার জন্য। শোন, আমি যে কথাটা বলছি সেটা খুব মন দিয়ে শোন আর একটু বোঝার চেষ্টা কর। দেখ, যা হওয়ার হয়ে গেছে, এটা তো খুব ভালো করে তুই বুঝতে পারছিস যে ওরা আমার উপরে রাগ থেকে এই ঘটনাগুলো ঘটিয়েছে, আর সেই জন্য কি বলতে চাইছিস? আমি ওদের সঙ্গে সুন্দর করে সম্পর্কটা মেনটেন করব, আর তুই একা একা লড়াই করে যাবি? এটা অসম্ভব শতদ্রু, এটা হতে পারে না। তুমি এইভাবে কথা বলো না শতদ্রু। আজকে শিমুল ছুটে এসছে কেন? শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ছাড়াবে বলে। একটা বাতই বুরা লাগে জানো তো, तुम लोग एक दूसरे को समझते ही नहीं। जब শিমুলের তোমাকে বোঝার কথা ছিল ও বুঝতে পারেনি, और अब তোমার ওকে বোঝার কথা, पर तुम तो समझ ही नहीं रहे हो। শোন শতদ্রু, তোর সাথে আমার যোগাযোগ থাক বা না থাক, আমি যে সম্পর্কটার মধ্যে আছি সেই সম্পর্কটার মধ্যে আমি আর থাকবো না। দেখ, ওরা তো বলেই দিয়েছে যে ওরা আমার মতো মেয়েকে চায় না, কিন্তু ওরা বলার আগেই না আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আমি ডিসিশন নিয়েছি যে আমি ওকে ডিভোর্স দেবই। তার জন্য আমাকে যত দূর যেতে হয় না, আমি ঠিক তত দূর যাব। কিন্তু আমার মনে হয় না আমাকে খুব বেশি দূর যেতে হবে বলে, কারণ ওরাও এটাই চায়। ওদের না এটা একটা চাল ছিল, ওই প্রিয়া বলে মেয়েটা, ওর চাল ছিল, আর তার সাথে পরাগও ছিল। আমি এখন সবটা বুঝতে পারছি রে, পরিষ্কার হয়ে গেছে আমার কাছে পুরোটা। আমার সঙ্গে এই কারণেই পরাগ ভালো ব্যবহার করছিল, যাতে কোনোভাবেই আমি ওদেরকে সন্দেহ না করি। কি বলতো, কাটা দিই না, কাটা তুলতে চেয়েছিল। আসলে আমি সবসময় বলতাম না যে আমি ও বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি কেন বলতাম জানিস? আমার লিগ্যাল রাইটসের জন্য বলতাম, এছাড়া কোনো কারণ নেই। কেন বলতাম আমি ও বাড়িতে পড়ে থাকবো? কিসের জন্য পড়ে থাকবো? ওরকম একটা বাড়িতে থাকা যায়? যে মানুষটাকে বিয়ে করে সংসার করছি, সেই মানুষটার সঙ্গে যখন আমার কোনো সম্পর্ক নেই, সেখানে আমি কি করে থাকি? শুধুমাত্র পুতুলদির কথা ভেবে আর আমার শাশুড়ি মায়ের কথা ভেবে আমি ওই বাড়িতে থেকে গিয়েছিলাম। কিন্তু না রে, আমার সে মোহ কেটে গেছে। আমি শুধু আমার নিজের জন্য ডিভোর্সটা চাই। আমি আর ও বাড়িতে থাকবো না, কোনো মূল্যেই থাকবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার বহু তো आज या फिर कल ये घर ছেড়ে চলে যাবে। बस তোমাকে थोड़ा बहुत तैयार থাকতে হবে, সময়ের ইন্তজার করতে হবে। बस না, আমার বউ কোথাও যাবেন না, আমি ওকে যেতে দেব না। कैसे पुতুল দি, তোমার কি জোর আছে? হ্যাঁ, তোমার তো নিজেরই কোনো জোর নেই, তুমি ওকে কি করে আটকে রাখবে বলো তো? হ্যাঁ, যাকে আপনারা আসুন, ভিতরে আসুন। আপনারা? আমরা আপনাদের প্রত্যেকের হাতের ছাপ নিতে এসেছি। আবার কিসের জন্য? দেখুন, কালকে যে ঘটনাটা ঘটলো তার জন্যই হাতের ছাপের প্রয়োজন আছে। কে গয়নাটা চুরি করে একজনের আলমারি থেকে আর একজনের ব্যাগে ঢোকালো সেটা প্রমাণ করার জন্যই হাতের ছাপের দরকার আছে। এটা তো ইনি ছাড়া আর কারোর জানার কথা নয়। ওনার আলমারিতে কার হাতের ছাপ আছে, চাবিতে কার হাতের ছাপ আছে,
গয়নায় কার হাতের ছাপ আছে, ব্যাগে কার হাতের ছাপ আছে, সব কিছু জানার জন্যই হাতের ছাপের প্রয়োজন। হ্যাঁ, কিন্তু সেখানে তো অন্য অনেক লোকের ছাপ থাকতে পারে। এবং সিস্টেম আমাদের শেখাবেন না, সিস্টেম আমরা জানি। আর আপনারা কেউ আমাদের কথার মধ্যে কথা বলবেন। সিস্টেম যেমন চলার তেমন চলবে। আপনি শুধু এসে হাতের ছাপটা দিয়ে দেবেন। আমি দিতে বাধ্য নই। আপনি দিতে বাধ্য। ইয়েস, আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি হাতের ছাপ দিতে বাধ্য, নইলে আপনাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাবে। কি বললেন? যেটা শুনলেন সেটাই বলেছি, হাতের ছাপ প্রত্যেকের নেওয়া হবে। দেখুন দেখুন অফিসার, ও হচ্ছে আমাদের এই বাড়ির গেস্ট। ওকে এইভাবে সবার সামনে ইনসাল্ট করা কিন্তু যাবে না। ও তো ওপরে যায়নি, ও কি করে? উনি আপনার বাড়ির গেস্ট কি হোস্ট সেটা তো আমাদের জানার কথা নয়। উনি ওই সময় সেইখানে ছিলেন, তাই ওনার হাতের ছাপের দরকার। শুধু উনি কেন, প্রত্যেকেরই হাতের ছাপের দরকার। আচ্ছা, একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না, দেখুন এখানে কেউই হাতের ছাপ দিতে আপত্তি করছেন না, কিন্তু পার্টিকুলারলি উনি কেন আপত্তি করছেন? না মানে স্যার, এটা তো একটা হিউমিলিয়েশন। আরো সম্পর্কে আমার বোন হয়। সকলের হাতের ছাপ যখন নিতে এসছেন, তখন সকলেরই হাতের ছাপ নেবেন। কেউ যেন বাদ না যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসে গেছে আপনার ঘুগনি। আরে বাবা, স্পেশাল ঘুগনি। বাহ, চায়ের মিষ্টি ঠিক ছিল তো? একদম চমৎকার। শ্যামলী দি, দুটো পরোটা দিন তো। হ্যাঁ দি। কেমন? ফার্স্ট ক্লাস। বলেছিলাম না, দারুণ গুণী মেয়ে, অসাধারণ রান্নার হাত, আর একা হাতেই পুরোটা সামলায়। মানে একেবারে প্রপার মাল্টিটাস্কিং যাকে বলে, তাই তো? ঐতিহাসিক ব্যাপার হলো। আসি তাহলে। এই দুপুরবেলা কিন্তু অবশ্যই আসবেন। আসবো মানে 100% আসবো। ওই বৈলি মাছের ঝালটা মিস করতে চাই না। ভদ্রলোক কিন্তু খুব একটা ভুল কিছু বলেননি। তোমার হাতের রান্না মানে অসাধারণ, বিশেষ করে এই বৈলি মাছের ঝালটা। এটা তো আসলে লঙ্কার ঝাল নয়, চুই ঝাল ছিল। আচ্ছা, কিন্তু তোমার হাতের রান্না অসাধারণ। তোমার এবং তোমার হোটেলের একটা ছবি তুলি, আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে। একটু হাসো, একটু হাসো, হাসো। এই যা। সব ঠিক আছে। থ্যাংক ইউ। আরে আমি আজ রাতেই কলকাতা ফিরছি, ফিরে সোজা তোর কাছে চলে যাব সোনা, গিয়ে আড্ডা হবে, মজা হবে। আরে হ্যাঁ 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 হ্যাঁ, তুই সাবধানে ফিরবি কিন্তু। ওই আমার ভাগ্নে অনিকেত বাইরে থাকে তো, বাড়ি ফিরছে, তাই ফোন করল। ওই যাদের বলছিলাম না ব্যবসা ক্যাটারিং এর, ওরাই। পছন্দ হয়েছে? বেশ, তাহলে আজকের মতো চললুম। এক মিনিট, এটা রাখো। এমা, আপনি তো খাবারের টাকা আগেই মিটিয়ে দিয়েছেন। তোমার খাবার খেয়ে খুশি হয়ে এটা তোমায় দিলাম। ধর। দিন আমাকে দিন। আমরা এই হোটেলের মালিক। তোমরা? হ্যাঁ। শ্যামলীর হোটেল আর হোটেলের মালিক আপনারা? কেন, আপনার কোনো অসুবিধা আছে? না না,
আমার আবার কিসের অসুবিধা ভাইটু? আসি। ভালো দেখতে ভদ্রলোক দেখেছে, ব্যাস গা সেটে দাঁড়িয়ে পড়েছি। কি বিহায় রে তুই ভাই? আরে নিজের বয়সের খেয়ালটা অন্তত রাখ। সব কি আজে বাজে কথা বলছিস তোরা? তোদের দিদি হই আমি। যা যা কাজ কর, তো কাজ কর। অকম্মার ঠিকই একটা। বাবা এতক্ষণে গেল, আমি তো ভেবেছিলাম আজ পারবোই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা বলি, একেবারে পাকা খবর আছে এবারে। আরে আরে এই শ্যামলী, আরে শোন না, আরে যাচ্ছিস কোথায়? আরে শোন 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 শ্যামলী, এবার একটা ভালো পাত্র পেয়েছি, আগের বারের থেকে ভালো। তুই হ্যাঁ করলেই বিয়েটা একেবারে ফাইনাল। ঘটক কাকা, তোমার ভয় নেই গো? হ্যাঁ, আগের বারের কথা তোমার মনে নেই? ভাইরা দেখতে পেলে না ধুমধুমার কাণ্ড বেঁধে যাবে। বাদু, তুই কি সারা জীবন আইবুড়ো থাকবি নাকি? হ্যাঁ, খুব ভালো পাত্র। শোন, দরকার তুই এক কাপড়ে বিয়ে কর, লুকিয়ে বিয়ে কর, আমি তো আছি। হ্যাঁ, তোর কোনো চিন্তা নেই। আরে এরকম লুকিয়ে বিয়ে আমি কত দিয়েছি। পালাও পালাও। না না, পালাতে তো আমি আসিনি। কি রে, তোর ভাইদের ভয়ে আমি পালাবো? হ্যাঁ, তুই তো এই ভয় পেয়ে পেয়েই গেলি। চুপ চুপ। আরে কেন? আরে শোন শ্যামলী, তুই আমার কথা শোন। পেছনে পেছনে? না 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 না, পেছনে ফিরে তাকালে চলবে না শ্যামলী। আরে তোর তো বিয়ে হবে, তুই স্বামীর ঘরে চলে যাবি। আরে তোর কোনো চিন্তা নেই, রাজি হয়ে যা। তোমার পেছনে? আমার পেছনে? আমার পেছনে তোর ভাইরা পড়ে থাকবে? তোর ভাইদের অত সাহস আছে নাকি? শোন, তোর ভাই আর ভাইয়ের বউদের না আমি একবারে বাহাতে করে রাখি। এই দাঁড়া 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 দাঁড়া, একটু দাঁড়া, ফটোটা একবার দেখ। ওরে মুখ পোড়া মিনসে, ছবি দেখানো হচ্ছে? তোমার ছবি দেখানো আমি বের করছি। এই ছায়া ভালো আছে তো? আজকে ঘটকের একদিন কি আমার একদিন? আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে গো বড়দি? ও আবার মরতে এসেছে? ওরে বাবা, হ্যাঁ, এই বুড়িটা আমার সাথে কথা বলছিল। কি সুবল, সুবল ওকে ছেড়ে দে। সুবল আসবো না। তাই আগের দিনও তো এই কথা বলেছিলে। হ্যাঁ, মা কালী দিদি বলছি আমি আর এ পথে আসবো না, আর কোনো বিয়ের বিয়েই দেবো না। ঘটকালি ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঘটকালি ছেড়ে দেবো, মনে থাকে যেন। আর যদি এদিকে দেখি না। ওরে বাবা, তোমরা বিশ্বাস করো, আমি কিছু জানি না, আমি ডাকিনি, আমি সত্যি কথা বলছি। আমার কথা বিশ্বাস কর, আমি মহাদেবের নামে দিব্যি করে বলছি, আমি আসতে বলিনি। আমাদের কিন্তু মান সম্মান আছে, তোর না থাকতে পারে। তাই বলছি, এই বিয়ে বিয়ে করে হ্যাংলামো করাটা এবার বন্ধ কর। সত্যি বাবা, আমাদের হয়েছে কিনা যত জ্বালা। এখন কোথায় নিজেদের সংসার সামলাবো তা না, এখন এই আধ বুড়িটাকে পাহারা দিতে হচ্ছে। কখন সিং ব্যাঙের বাছুরের দলে ঢুকে যায়। এসব কি বলছো তুমি? যা বলছে ঠিকই তো বলছে, তুই করেছিস বলেই তো বলছিস। তুই অনেক কিছু আমাদের থেকে লুকিয়ে যাচ্ছিস, তাই না রে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে ঘটকের সঙ্গে দেখা করছিস, টিপের টাকা জমাচ্ছিস। কি টিপের টাকাও জমাই নাকি? তলে তলে এত শয়তানি? ও সব শয়তানি না আজকে ঘোচাবো। এই চলো তো, ওই টাকাগুলো নিশ্চয় ঘরের ভেতরই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দেখি আমাদের কষ্টের টাকা ও চুরি করে কতটা জমিয়েছে। চলো চল না সুবল, কখন টাকা নেই, ভিতরে কোনো টাকা নেই। সুবল, কখন শোন আমার কথা শোন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাহুলের কাছে চলে গেছে? না 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 না, সেটা কি করে হয়? মিলি বোকা হতে পারে, কিন্তু এখন তো রাহুলের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে। অন্যায়কে মন থেকে মেনে নেওয়ার তুমি নয় মিলি। অনেক হয়েছে,
অনেক হয়েছে, আমি আর চুপ করে থাকতে পারছি না। শুরুর দিন থেকে ওই মেয়েটার চরিত্র নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। গরিবিয়ানা মিটে গেছে তো এখন? হ্যাঁ, দেখো কি ওই রাহুল রায় বর্মনের কাছে চলে গেছে বোধহয়। আমি এই বিয়েটা মানতে পারছি না, আমি রাহুলের কাছে চলে গেলাম। ছি 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 ছি, তোমরা মিলি আবার সত্যি রাহুলের কাছে ফিরে গেল নাকি? মিলির ব্যবহার হাবভাবের সাথে এই চিঠি আমি কিছুতেই মেলাতে পারছি না। আমি এতটা ভুল চিনলাম মিলিকে। ও সত্যি বোকা নয়, রাহুলের চর হই। না না না, সব হিসেব ভুলে যাচ্ছে আমার। কোথাও একটা ভুল হচ্ছে। আমি এতটাই ভুল চিনলাম মিলিকে। গ্যারেজে যাইনি তো? মিলি, মিলি, এখানেও নেই। তাহলে কি সত্যিই রাহুলের কাছে চলে গেল? তোমার গ্যারেজের বিল, চিঠি, গার্জেন এঞ্জেল লেখা। তার মানে তো মিলির আমাকে লেখা চিঠি। গার্জেন এঞ্জেল, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি বিপদে পড়লে আপনি ঠিক আবার আমাকে বাঁচাতে আসবেন। দুটো চিঠি মিলির লেখা, কিন্তু হাতের লেখা একেবারে আলাদা। গার্জিয়ান এঞ্জেল বলাটা তো মিলির অভ্যেস, লেখার সময় সেটাই লেখা স্বাভাবিক, কিন্তু আজকের চিঠিটায় তো সেটা নেই। তার মানে হতে পারে আজকের চিঠিটা মিলির নিজের লেখা নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোরা কি এদিকে মিলিকে দেখেছিস? কাকা মিলিকে দেখেছ? না অর্জুন দা, বৌদিকে তো দেখিনি। তোরা কি এখানে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছিস গ্যারেজের সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি একটা স্টিল কালারের গাড়ি তোমার গ্যারেজের সামনে দাঁড়িয়ে ছিল বেশ খানিকক্ষণ। কি স্টিল কালারের গাড়ি? হ্যাঁ, আমি যখন তোমার গ্যারেজের সামনে দিয়ে স্কুটি নিয়ে আসছিলাম। আরে বাবা, এইভাবে রাস্তা জুড়ে গাড়িটা কে রেখেছে? ও, অর্জুনদার গ্যারেজে মনে হয় কোনো কাজে আসতে পারে। থাক, পাশ কাটিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ, তুই বললি বলে মনে পড়লো, অর্জুন দা গাড়িটা আমিও দেখেছি। দুটো লোক একটা বড় বস্তা গ্যারেজ থেকে বার করে গাড়িতে তুললো। কারা ছিল ওরা? কখন বেরিয়েছে? ওই দিলীপ, ভোলা ওরা কেউ ছিল? 9:30 10টার দিকে হবে। তবে দিলীপ, ভোলা ওরা তো কেউ ছিল না। আরে তো কারা ছিল? নাম্বার অর্জুনদা, ওই যে ওই গাড়িটা দাঁড়িয়ে আছে না, ওই গাড়িটাই মনে হচ্ছে। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ওই গাড়িটাই। তাহলে তাড়াতাড়ি চল, গাড়িটা ধরতে হবে। অর্জুনদা, তুমি চিন্তা করো না, তুমি পিছনে এসে বসো, আমি স্পিড বাড়িয়ে ঠিক গাড়িটাকে ধরে নেবো। তাড়াতাড়ি এসো, বসো। দরকার নেই,
গাড়িটা এখানে যখন এতক্ষণ দাঁড়িয়েছিল নিশ্চয়ই এখানেই কিছু করেছে। অর্জুন দা, গাড়িটা আমিও দেখেছি। দুটো লোক একটা বড় বস্তা গ্যারেজ থেকে বার করে গাড়িতে তুললো। মিলিকে বস্তায় করে এখানে ফেলে রেখে দিয়ে যায়নি তো? এই হেলমেটটা ধর। মিলি, 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 বলছি তুমি না ওই ছোট লাঠি দিয়ে না করে লোহার বড় লাঠিটা দিয়ে খোঁজো, ওটাতে তোমার সুবিধা হবে। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। আরে নিয়ে আয় না ওটাকে। মিলি, আমি আলোটা জ্বালাচ্ছি না। মিলি, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, তুমি তো মাছ ভাত খাও বাবা, কিচ্ছু হবে না। আর এসব সব বাইরের ব্যাপার, ওতে কিচ্ছু যায় আসবে না। তোর বিয়ের রিচুয়ালটাই কোনো বিঘ্ন হোক, এটা আমি চাই না। একদিন মাছ না খেলে কিচ্ছু হবে না, আমি শুধু সেদ্ধ ভাত খাবো। দেখি, হ্যাঁ দেখি বাবা, দেখি বাবা, তোমার কি প্রেশার টেশার কিছু বেড়েছে? কেমন একটা লাগছে। এই আমার হবু ডাক্তার নিমে নানা রকম কথা বলতে শুরু করেছে। তুই কিন্তু এখনো ডাক্তার হসনি, তুই সেকেন্ড ইয়ারে পড়িস, তোকে আমি ডাক্তার হিসেবে মান্যতাই দেব না। আমার কিছু দরকার হলে আমি অন্য ডাক্তারের কাছ থেকে জেনে নেব। আর প্রেশার ওসব কিচ্ছু হয়নি। তুমি কি চেক করিয়েছো নাকি? চলো আমি চেক করে দিচ্ছি, তখন দেখবো বেড়েছে কি বাড়েনি। এবার তোমার মাথায় একটা কাঁটা মারবো। দিদির বিয়ে আজ আইবুড়ো ভাত, যা যা ওই ওই করে আনন্দ কর। আমার পেছনে বকবক করতে এসেছে। ঠিক আছে, দিদি ভাইয়ের বিয়েটা মিটুক না, তারপরেই আমি তোমাকে নিয়ে পড়বো। ছুটকিকে আমি বলেই দিয়েছি বাবার দেখাশোনা করতে, যেন একটু অনিয়ম করতে না পারে। হ্যাঁ, আর বাবার এই যে বারবার চা খাওয়ার অভ্যাসটা আছে না, এইটা আমি সবার আগে বন্ধ করব। ওই দেখো কিরকম শাসন করছে। শাসন করবে না কেন গো? তুমি চা খাও বলে তোমার খাবার সময় খিদে পায় না, এই করে করে তো পেটটা যাচ্ছে। এইটাই তো চলছে এতকাল ধরে। ওমা, দুই ভাই বোনের তো এই একটাই অভ্যেস আছে, চাই তো খাই বাবা। আচ্ছা ঠিক আছে, দুধ চিনি লাগবে না, এমনি গরম চা দিয়ে দিও, তাহলেও হবে, তাই তো? পিসিমণি ভাবছে বাবার যদি চা খাওয়াটা বন্ধ হয়ে যায়, পিসিমণিরও চা খাওয়াটা তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তা তো একটু ভাবছি। দেখেছিস? কোথায় যাচ্ছিস দাদা ভাই? আমি ঘরে যাই এবারে, সব কাজ তো শেষ হয়ে গেল, আশীর্বাদ পর্ব শেষ হতে চললো। এবার তোরা খাওয়া দাওয়া কর আস্তে আস্তে, আমি যাই। দাদা ভাই, দাদা ভাই, আজকে একসঙ্গে খা না। কেন নাটক করছিস? জানিস তো তোরা সবাই নিচে মাটিতে বসে খাবি, আর আমি হুইল চেয়ারে বসে খাবো। সেটা একসঙ্গে খাওয়া কি করে হয়? এক জায়গায় বসে খাওয়াকেই একসঙ্গে খাওয়া বলে দাদা ভাই। তুই চেয়ারে বসে খেলেই বাকি, খাওয়াটা তো একসাথে হচ্ছে। তুই রোজকার মতো নিজের ঘরে বসে খাস না দাদা ভাই, প্লিজ। তাহলে আমার আর আজকে খাওয়াটাই হবে না। কেন দাদা ভাই? ও সবার সামনে খাবে না, যে কথা বলে লাভ নেই সে কথা বলছো কেন? আরে তোমাকে তো আপত্তি করিনি, তুমি খাও না, যাও না। আমি কি করব আমি সেটা খুব ভালোভাবে জানি। যাক, তুমি গিয়ে বসো, রায়ের আশীর্বাদটা হোক, আমি তোমায় খেতে দিচ্ছি।
থেকো বোন, খুব ভালো থাকো। তোমার পরের জীবনটা আরো আলোয় ভরে উঠুক। তোর বৌমনি জীবনটা তো অন্ধকারে ভরে গেছে, তাই আলোর কথা বললো। সবকিছুর একটা সীমা আছে দাদা ভাই। তুই একটু আগে বলছিলিস না আমরা সবাই নাকি তোর কাছে দুঃখের কাঁদুনি গাইছি? দুঃখের কাঁদুনিটা আমরা গাইছি না, গাইছিস তুই দাদা ভাই। নাহলে সবসময় প্রতিটা মুহূর্তে তুই এটা বলে আমাদের মনে করিয়ে দিতিস না যে আমরা সবাই এখানে অসম্পূর্ণ, শুধুমাত্র তুই ঠিক নেই বলে। শুধু শরীরটাই সবকিছু নয় দাদা ভাই, মনটাও অনেক বড়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা কিছু তোর কন্ট্রোলে আছে সেটাকে তোর কন্ট্রোলে রাখ, হাল ছেড়ে দিস না। সব বক্তৃতা না সবাই দিতে পারে, যদি নিজের জীবনটা ঠিক থাকে। আমি কোনো বক্তৃতা দিচ্ছি না দাদা ভাই, আমি কোনো বড় কথা বলিনি, কোনো বক্তৃতাও দিইনি। এবার তোর যদি সেটা বক্তৃতা মনে হয় তাহলে আর কি করা যাবে, তুই কথাটা কিভাবে নিবি সেটা তোর উপর। দিদি ভাই আয়, খেয়ে নেবি আয়। হ্যাঁ খেয়ে না, বস। খেয়ে নে, তোমারে খেয়েই নাও। না, খেলে আজ সবাই একসঙ্গে খাবো, আর না হলে আমি এই যে উঠবো আমাকে কিন্তু কেউ কিছুতেই খাওয়াতে পারবে না। বাবা রে বাবা, বাড়ি শুদ্ধ সবার মেজাজ। আমি খাবার নিয়ে আসি। বৌমা সবার জন্য আসুন পাতো তো। আমি পাচ্ছি পেশামণি, এমনিতেই বৌমণি সারাদিনে অনেক রান্না বান্না করেছে। ও বাবা গো বাবা, আমার খিদে পেয়েছে। তুমি আমার কাছে চলে এসো, এসো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তাড়াতাড়ি এসো। এই তো, বলো কোনটা খাবে? দেখি কেমন? ও বাবা গো, কি টেস্টি খাবার। তাহলে তুমি খাবে না তো সবার সাথে? একটা কথা বললে বোঝো না, তুমি এখানে খাও, আমার কোনো তাড়া নেই। তোমার হাতের কাজ যখন ফাঁকা হবে তখন আমার খাবারটা দিয়ে যাও। তুমি যেটা বলছো সেটা সম্ভব না, সেটা তুমিও জানো আর আমিও জানি। আমি তোমার খাবারটাই ঘরে দিতে যাচ্ছি। মা, আপনি সবাইকে নিয়ে খেতে বসুন, আমি ওকে খাইয়ে দিয়ে আসছি। বৌমা, আমরা না হয় অপেক্ষা করছি? না বাবা, আর অপেক্ষা করার দরকার নেই, অনেক বেলা হয়ে গেছে। দয়া করছো আমার ওপর। আমি বারবার বলে দিচ্ছি, ফরদার আমার ঘরে আসবে না। ফরদার তুমি যদি আমার ঘরে আসো আমি কিন্তু অনর্থবাদ দিয়ে দেবো। সমস্ত খাবার দাবার কিন্তু একদম একদম ছড়িয়ে ছিটিয়ে দেবো। না যেতে বললে তো যাবো না আমি। আমি আজকে সবার সাথে এখানেই বসে খাবো। এই নীলু, আমার খাবারটা এখানে বাড়ো তো। এনাফ ইজ এনাফ, সবকিছু একটা লিমিট থাকে। আমার আর ভালো লাগছে না। বিক্রম, ও বৌমা, কি হবে গো? কাল যে বিয়ে। বাবা আপনি চিন্তা করবেন না, ওর এরকম মুড সুইংস হয়। আর ডাক্তার তো বলেছে যে ওর এরকম মুড সুইংস হবে, আমরা কেউ কিছু করতে পারবো না। আর ওকে এত প্যাম্পার করলে চলবে না। ও বুঝুক যে ও যে কথাগুলো মাঝে মাঝে বলে সেটা আমরা কখনো কখনো করে থাকি। আজ আমি সত্যি এখানে রায়ের সাথে বসে খাবো। আমি আর পারছি না বাবা, আর পারছি না। কি করলে যে দাদা ভাইয়ের মন ভালো থাকবে আমি সেটাই বুঝে উঠতে পারি না। কালকে কি ভালো গান গাইলো, সবার সঙ্গে কত কথা বললো, তার মধ্যেও যে সবাইকে খোঁচা দিচ্ছিল দেখেছো? সেটা আমি ধর্তব্যের মধ্যে ফেলিনি বৌমনি। আমি কি দাদা ভাইয়ের খাবারটা নিয়ে যাবো দাদা ভাইয়ের ঘরে? তোমার কি মনে হয় তুমি ওই খাবার নিয়ে গেলে তোমার দাদাভাই খাবে? ওই খাবার দাবারও ছড়িয়ে ছিটিয়ে ফেলে সব বাসন ভেঙে চুরে একাকার কাণ্ড করবে। কে সামলাবে তখন এই মেসটা? ছেড়ে দাও, লেট হিম স্টে অ্যালোন। একটু একা থাকুক, তাহলে হয়তো ও বুঝবে ও যা করছে সেটা ভুল করছে। বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান, তার মধ্যে লোকজন ঢুকলো বলে, এর মধ্যে যদি ওরকম কিছু একটা করে। কি গো বাবা, বাবা গো, তোমার শরীরটা খারাপ লাগছে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই প্লিজ, দাদা ভাই প্লিজ। বাবা কথা শোন, যাস না বাবা। আমরা তো আমাদের সবাই একটা পরিবার, বস। তোমরা যদি এই পরিবার ছেড়ে চলে যাস, আমার যাস না। শোন তিতির,
চলো, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। দাদু ভাই, কেঁদো না প্লিজ। দাদু ভাই, আমার কোনো ক্ষমতা নেই। ও আয়, তুই আমার সঙ্গে আয়, আয়। দাঁড়া, এখানটা দাঁড়া। তিতির বউ, আমি জানি তোমরা দুজনেই সামলে নিতে পারবে, তবুও যদি কখনো দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে এই যে গোপালকে দিলাম, একে বুকের মধ্যে জড়িয়ে ধরে এর কাছে আশিস চাইবি, বুঝলি? দেখবি গোপাল তোকে ফেরাবে না, গোপাল তোকে ফেরাবে না। একদম কাঁদবে না ঠাম্মি, তুমি সাবধানে রাখবি, কেমন? আচ্ছা, আসি, কাঁদবে না। তুমি নাকি তোমার বাবাকে ফুসলে আমাকে এ বাড়ি থেকে বের করে দিচ্ছিলে। ইস, তোমাকে আর তোমার বরকে চিরতরে হেরে গিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। চলুন, আমি আসি। যেও না সোম বেটা, তোমার মাকে ছেড়ে যেও না। আপদ দুটো বেরোলেই আমায় একটু রিল্যাক্স করতে হবে। না বৌমা, ঈশ্বর কোনোদিনও ক্ষমা করবেন না, পাপের শাস্তি এই জন্মেই পেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি চলে যাবেন সোমরাজবাবু? যাবো বলেই তো বেরিয়েছি। ভরসা পাচ্ছ না? ভয় লাগছে? ফাঁকা হাতে রাস্তায় নেমে কিভাবে সার্ভাইভ করব সেটা ভাবছো? আপনাকে আজকে নতুন করে আবিষ্কার করলাম সোমরাজবাবু। আপনার বুকের পাঁজরের হাড়গুলো যে কতগুলো টুকরো হয়েছে সেটাও আমি খুব ভালোভাবে জানি, কিন্তু এই যে আপনার হাতটা ধরেছি, আমার আর কোনো চিন্তা নেই। আপনি যেখানে যাবেন আমি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে চলে যাব, কোনো চিন্তা নেই আমার। আপাতত চলো, আমার একটা বাংলো আছে, সেখানে গিয়ে উঠি। চলো।
সোমরাজ বাবু, আমরা ঠিক জায়গায় এসেছি তো? কেন? বাচ্চারা খেলছে, তো আশ্রম মনে হচ্ছে একটা। এটা আপনার বাংলো? এরা কারা? এখানে কি করছে? দেখি তো। না দাদা দাদা, কাকে চাইছেন? কাকে চাইছেন মানে? এখানে এই বাচ্চাগুলো খেলছে, আপনি কারা? আপনারা কারা? কারা মানে? আরে বাবা, এটা তো একটা অনাথ আশ্রম। আসতে পারি আপনার ভেতরে? হ্যাঁ আসুন। অ্যাডপশনের জন্য এসেছেন? আমরা কিন্তু জরুরি ভিত্তিতে কোনো কাজ করি না, আগে থেকে বলে দিলাম। না না না, সেসব কিছু না। আমি বলছি আপনারা কারা? আপনারা এখানে কেন? এটা তো আমার বাংলো। ও, আপনি সোমরাজ ব্যানার্জি? থ্যাংক ইউ সো মাচ এই বাংলোটা আমাদের অরফানেজকে ডোনেট করার জন্য। আপনি এই বাড়িটা না দিলে বাচ্চাগুলোকে যে কোথায় রাখতাম। ডোনেট করেছেন? আপনি কি ডোনেট করে ভুলে গেছেন সোমরাজ বাবু? না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপনি কি বলছেন এই সমস্ত? আমি না কিছু বুঝতে পারছি না। আমি ডোনেট করেছি? এই যে স্যার, আপনি তো স্বেচ্ছায় এই বাংলোটা অরফানেজকে লিখে দিয়েছেন। সোমরাজ বাবু, আপনি শিওর তো আপনি ডোনেট করেননি? মানে এটা না হলে কিভাবে সম্ভব? তিথিরা, আমি এসব কিছু করিনি। আমি বুঝতে পারছি না কি করে কি হয়ে গেল। আমার শরীর কেমন আছে, আমি একটু বাইরে যেতে চাই। প্লিজ, আমি বাইরে যাবো তিথি। প্লিজ প্লিজ, আমার এখানে একদম থাকতে ইচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদিভাইয়ের গালে হলুদ, এ হলুদ নিশ্চয়ই আমার দাদু ভাইয়ের, তাই না? দুটো মানুষের মধ্যে বিয়ের বন্ধন বেঁধে দেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর সাধ্য কি রে সেটা ভন্ডল করে দেওয়ার? সৃজন যেন আমার স্মৃতিতে অন্য কাউকে সিঁদুর পরাতে না দেয়, তার আগে যেন সৃজন আমাকে সব সত্যি কথা বলে দেয়। তো যোগ্যতাদের অন্যথা হতে দেবে না। আমি জানি না কেন আমার খুব ভয় করছে, জানো তো। দেখো, আইবুড়ো ভাত থেকে শুরু করে দধিমঙ্গল, গায়ে হলুদ সবকিছু তো পণ্ড হয়ে যাচ্ছে না। ঈশা যদি অনেক বেশি সাবধান হয়ে যায়। দেখো, এখনো তো আমাদের আসল কাজটাই বাকি রয়েছে, মানে বিয়েটা তো এখনো বাকি রয়েছে না। আমাদেরকে তো সেটা আটকাতে হবে। সেই সময় যদি আমরা বিয়েটা আটকাতে না পারি। বিয়ের অনুষ্ঠান ভেস্তে দেওয়ার জন্য ওরা কিন্তু মরিয়া হয়ে উঠবে। ওরা যাতে কোনোভাবেই এই বিয়ের অনুষ্ঠানে দাঁত ফোটাতে না পারে সেদিকে নজর রাখতে হবে। না না ঈশা, ওদের যা টসটসে শয়তানি বুদ্ধি, ওদের সাথে পাল্লা দেওয়া কিন্তু খুব চাপের হয়ে যাবে। না না মৌমিতাদি, তীরে এসে তোরই আমি কিছুতেই ডুবতে দেবো না। দেখো, এখন আমাকে সাজতে বসে যেতে হবে, তাই আমি তো বেশি মুভ করতে পারবো না। তাই পুরো কাজটা তোমাকেই করতে হবে। কি কাজ গো? দেখো, ওরা এই সমস্ত মিটিং না ঠাম্মির ঘরেতে বসে করছে, তাই নেক্সট প্ল্যানিংটা ওরা কি করবে সেটাও নিশ্চয়ই ওখানে বসেই আলোচনা করবে। তাই পুরোটা তোমাকে জানতে হবে। ওরে বাবা রে বাবা, আমি পারবো না গো। ওই মেজো কাকে বলো তুমি? আমি একবার গিয়েছিলাম আড়ি পাততে, তারপরে পর্ণা আমাকে হাতে নাতে ধরে ফেলেছিল। আমি এসব করতে পারবো না। মেজো কাকে বলো না। না 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 মৌমিতাদি, কাকিমা পারবে না। কাকিমা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তোমাকেই কাজটা করতে হবে। রিস্ক থাকলেও তোমাকেই করতে হবে। কিন্তু এত কিছু করার পরেও তুমি কি চাও যে বিয়েটা ভেস্তে যাক? যদি না চাও তাহলে কাজে লেগে পড়ো। কিচ্ছু হবে না দিদি ভাই, দাদু ভাইয়ের ধারে কাছে ঘেঁচতে পারবে না ওই রাক্ষসী ঈশা। মন খারাপ করে না মা? এই দেখো দেখো সবাই, দিদি ভাইয়ের গালে হলুদ। এ হলুদ নিশ্চয়ই আমার দাদু ভাইয়ের, তাই না? এই দেখো, আবার লজ্জা পেয়ে গেল। শোন দিদি ভাই, দুটো মানুষের মধ্যে বিয়ের বন্ধন বেঁধে দেন স্বয়ং ঈশ্বর।
ঈশ্বর সাধ্য কি রে সেটা ভণ্ডুল করে দেওয়ার? দেখছিস না দাদু ভাইয়ের বিয়ের সমস্ত নিয়ম আসলে তোর সঙ্গেই পালন হচ্ছে। ভগবানও তাই চান রে তোরা একে অপরের সাথে এইভাবে যুগল হয়ে থাক। তাই যেন হয় ঠাম্মি। সৃজন যেন আমার স্মৃতিতে অন্য কাউকে সিঁদুর পরাতে না দেয়। আমার যে ওটা সব থেকে বড় ভয়, তার আগে যেন সৃজন আমাকে সব সত্যি কথা বলে দেয়। আমার আর কিছু ভালো লাগছে না। তাই হবে পর্ণা, এত কিছু যখন তোর ফেভারে হচ্ছে তখন বিয়ের সময় সৃজনদারি সিঁদুর তোর স্মৃতিতে উঠবে। তোর যোগ্যতাদের অন্যথা হতে দেবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণামা, তুমি সময় মতো তৈরি হয়ে থাকো, আমি ঠিক সময় পাত্র নিয়ে হাজির হয়ে যাব। তাহলে আজ আসি মা। হ্যাঁ এসো। তোমরা ওসব নিয়ে কিছু ভেবো না, ওসব নিয়ে কিচ্ছু ভেবো না, আমি সময় মতো ঠিক চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখিস পর্ণা, সৃজনদা এবার মুখ খুলবেই। আফটারঅল মানুষটা তো তোকে ভালোবাসে, কিছুতেই তোকে অন্য কারোর হতে দেখতে পারবে না। একদম ঠিক কথা। নে আর বেলা করিস না, তৈরি হয়নি। যাই আমিও ঠাকুর প্রণামটা সেরে আসি। ছোট বৌমা আমার সঙ্গে চলো তো একটু ঠাকুর ঘরে। হ্যাঁ মা চলুন। চল বর্ষা। মা গো মা, এ কি শুনলাম আমি? সবটা চক্রান্ত, নাটক। পর্ণা নাটক করে বিয়ে করছে? না না মৌমিতা, এখানে আর দেরি করলে চলবে না, সবটা কি ঈশাকে জানতে হবে। চল 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 চল। বাবা ঈশা, ঈশা তোমাকে সবটা জানতেই হবে। ওরে বাবা রে। হেই ঈশা, ঈশা 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 এদিকে এসো, এদিকে এসো। আরে জানো পর্ণা কত বড় চাল চেলেছে? তাই না? তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ গো, তুমি একদম ঠিক সন্দেহ করেছো, কিন্তু তুমি যেটা ভেবেছো তার থেকে ওই চালটা অনেক বড়, অনেক গভীর। মানে কি করতে চাইছে ওরা? আরে বাবা, পর্ণা আসলে বিয়েটা করছে না, সবটাই নাটক। সৃজনকে তাতাবে বলে এই প্ল্যানিংটা করেছে। কিভাবে তাতাবে? আরে বাবা, ওরা দেখাবে যে পর্ণার বিয়ে হয়ে যাচ্ছে, তারপর সৃজন এটা থেকে চলে যাবে, আর একটা সময় থাকতে না পেরে সেদিন রাত্রে কি ঘটেছিল সবটা বলে দেবে। আচ্ছা, এই জন্য আমি সেদিন পর্ণার চোখে জল দেখেছিলাম। এইভাবে ওরা আমার বিয়েটা ভেস্তে দিতে চাইছে তো। মৌমিতাদি বলছি, তুমি একটু ভালো করে মনে করে দেখো তো যে ওরা আর কি কি বলছিল, মানে একটু ভাবো, একটাও শব্দ বাদ দিও না। কি কি শুনেছিলাম? হ্যাঁ, সনাতন কাকা নকল পাত্রকে ঠিক করেছে। সনাতন কাকা নিজেই নকল পাত্রকে নিয়ে আসবে। শোনো, সবচেয়ে বড় কথা হলো সনাতন কাকা ছাড়া ওই পাত্রকে কেউ চেনে না। এক মিনিট, নকল পাত্রকে কেউ চেনে না? না, কেউ চেনে না তো। আরে বাবা, তাই জন্যই তো মেজকা সনাতন কাকাকে বললো যে সনাতন কাকাকে বিয়েতে আসতেই হবে। তুমি একবার ভেবে দেখো ঈশা, ওই নকল পাত্র আসবে কিন্তু আসলে বিয়েটা করবে না, শুধু সৃজনকে উস্কাবে। কত বড় বদমাইশ ওরা, কি বদমাইশি বুদ্ধি ভাবো একবার। মৌমিতাদি, তুমি আসল কথাটা না বলে খালি সৃজনকে উস্কাবে করে যাচ্ছ। আরে একই জায়গায় কথা ঘোরাচ্ছ কেন? এটা আসল কথা নয়, তাহলে আসল কথা কোনটা? আসল কথা হলো এই নকল পাত্রকে সনাতন ছাড়া আর কেউ চেনে না। কি ভেবেছিলি পর্ণা, এই নকল পাত্র এনে নাটক করে বিয়েটা পণ্ড করবি তো? এই নাটকটা কেমন করে সত্যি হয়ে যায় এবার দেখ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো এভরিবডি হেয়ার, দাদা বদ্দি শি করো এভরিবডি হেয়ার।
কি হলো? ফুলকি কোথায়? ফুলকির তো ওদের সঙ্গেই আসার কথা ছিল, তো বলেছিল আসবে। আসবে না, আসবে না, ফুলকি আসবে না। হ্যাঁ রে, লাবু আর ফুলকি কোথায় গেল? আমরা গাড়ি পাঠিয়েছি, আসলে লাবুর শাড়িতে কি একটা অসুবিধা হয়েছে, গন্ডগোল হয়েছে, এই জন্য ফুলকি ওখানে আছে, ওরা আসছে। বুঝো কাণ্ড। কেন পারমিতা, তুমি থেকে গেলেই তো পারতে, আবার ফুলকিকে রেখে আসার কি দরকার ছিল? তাতে হলো ওটা কি? লাবু জায়গায় থাকতে বলেছে, সে রয়েছে, তা তোমার অসুবিধা কি? তুমি এর মধ্যে ঢুকছো কেন? ভানু, দিদির সাথে ফুলকির সব মিটে গেছে? এত বড় কাণ্ডটা হলো কি করে? কি জানি, আমরা তো আগেই বেরিয়ে এসেছিলাম। দি ভাই, একটু আরাম লাগছে? আচ্ছা ফুলকি, তোমার এই নাচ গান, পার্টি করা, তারপরে এই হই হুল্লোড়, এগুলো খুব ভালো লাগে তাই না? হ্যাঁ দি ভাই, খুব ভালোবাসি। আজকের এই পার্টিটাতে যেতে খুব ইচ্ছে করছিল তাই তো? হ্যাঁ, আসলে জানো তো দি ভাই, আমি আগে কখনো এরকম জায়গায় যাইনি। আচ্ছা দি ভাই, ওখানে সবাই খুব মজা করে তাই না? নাচ গান করে সবাই? ফুলকি, আমি এখন অনেকটা ভালো আছি, কিন্তু বাবা আমি তো এই পার্টিতে যেতে পারবো না। তুই একটা কাজ করো, বরং তুমি চলে যাও, এতক্ষণে নিশ্চয়ই নিচে গাড়ি চলে এসেছে, যাও যাও যাও। না না দি ভাই, আমি তোমায় একা রেখে যাব না। ফুলকি, আমি তো এই বাড়িতেই বড় হয়েছি তাই না? তাহলে কিসের এত ভয় বলো তো? আর দেখো, তুমি তো নাচ গান, হই হুল্লোড় এগুলো করতে খুব ভালোবাসো। আমি তো শুনলাম শালীন নাকি বিরাট বড় একটা পার্টি অর্গানাইজ করেছে। দেখো, আমি একদম ঠিক থাকবো, কোনো অসুবিধা হবে না আমার। তুমি খামোকা কেন যাবে না বলো তো? যাও যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও। না না, আমারও যাওয়ার দরকার নেই। ফুলকি, আমি কিন্তু আবার রাগ করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা দি ভাই। তুমি আমায় ছুঁয়ে কথা দাও, তুমি আমার উপর আর রাগ করে থাকবে না। তোমার রাগ হলে তুমি আমায় বকুনি দিও, দরকার হলে চড় থাপ্পড়ও মেরো, কিন্তু তুমি আমার উপর আর রেগে বসে থাকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব প্ল্যান ক্লিয়ার তো? একদম। রোহিতকে নিয়ে আমি ঢুকবো, রেবেকা সেনের সাথে কথা বলতে শুরু হবে, ঠিক সেই সময় আমি পা বেঁধে পড়ে যাওয়ার ভান করব। আর তো থ্যাংক ইউ। আর ঠিক তখনই আমাকে রোহিত বাঁচাতে যাবে, আর সেই সময় মিউজিক অন হবে, ব্যাকগ্রাউন্ড ডান্সাররা যেন আমাদের ঘিরে ধরে। রাইট না। আর সেই সময় রেবেকা সেনের ফটোগ্রাফাররা ফটো ক্লিক করবে। ওই ফটোগুলো কিন্তু সব জায়গায় যাবে, পেপার, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন। আর হেডলাইন যাবে, প্রাক্তন স্ত্রীর হাত ধরে আবার খেলাধুলোর জগতে ফিরতে চাইছেন রোহিত রায় চৌধুরী। উনি এসে গেছেন ম্যাডাম, এক্সকিউজ মি। রোহিত রায়চৌধুরী আবার শালিনী মিত্রর পাশে? বৌদি, আমি কিছু বুঝতে পারছি না, জানো এখানে কি ঘটছে। বৌদি, এই রিপোর্টারটাই ছিল না যে রোহিতের ব্যাপারে বাজে বাজে কথা লিখেছিল ওই বক্সিং কেলেঙ্কারির পরে, মনে আছে? রেবেকা সেন, খুব নাম করা। আমার কেন জানি না মনে হচ্ছে শালিনী আবার ভাইকে নিজের দুনিয়ায় নিয়ে যেতে চাইছে।
ফুলকিটা যে কেন এখনো আসছে না না বুঝতে পারছি না। শালিনীর হাবভাব আমার একদম ঠিক লাগছে না, কি যে হবে। রোহিত রায়চৌধুরীর মতো একজন প্লেয়ার এত বড় একটা স্পোর্টস একাডেমি থেকে দূরে থাকতে পারে না, যেখানে সেটা তার নিজের জায়গায়। রোহিত ফিরে আসছে খেলাধুলোর মধ্যে। শালিনী, এট দি এন্ড এই স্পোর্টস একাডেমিটা তোমার, আমি শুধু পাশে থাকবো। আমি ফুলকিদা এসে গেছে। হেমা ম্যাডাম, আমি ফুলকি দাস, স্যারের ছাত্রী। স্যার আমার বক্সিং এর ট্রেনিং দিচ্ছে। আমি জানি স্যার বক্সিং ট্রেনিং দিতে দিতে আবার এই বক্সিং জগতে ফিরে আসবেন। যারা স্যারকে বদনাম করেছিল তারা বুঝতে পারবে স্যার আসলে নির্দোষ ছিলেন। আমি প্রতিজ্ঞা করছি যে এই ছাত্রী একদিন স্যারের মাথা উঁচু করবে। যেই বক্সিং অফিসে স্যারকে অপমান করা হয়েছিল সেই বক্সিং অফিসে স্যার মাথা উঁচু করে ঢুকবে। ফুলকি দাস ছাত্রী হিসেবে প্রমাণ করে দেবে তার গুরু কত বড়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোথায় আমার জয়দেব দাদা? গোপিনী, এ তুমি কি বলছো? আমি তো জানি না যে কোথায় তোমার জয়দেব দাদা। আর মিথ্যে বলো না গোয়ালা, আমি সব জানি। পর্বত পুজোর পর থেকেই জয়দেব দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে তুমি ওকে কোথাও লুকিয়েছো। গোপিনী, আমি তো সবেমাত্র তোমার কাছে এই বিষয় জানতে পারছি। আমি কেন লুকাতে যাব তোমার জয়দেব দাদাকে? সে যেমন তোমার দাদা তেমন আমারও দাদা হয়। গোয়ালা, আমি তোমাকে খুব ভালো করে জানি। তোমার সিদ্ধান্তের যদি কেউ বিরোধিতা করে, অর্থাৎ যদি কেউ তোমার বিপক্ষে যায়, তাকে তুমি কখনোই ক্ষমা করো না। গোপিনী, এটা তুমি কি বলছো? আমি আমার শত্রুর উপরেও ন্যায় করি, তাহলে আমি জয়দেব দাদার সঙ্গে এমন অন্যায় কেন করব? গোয়ালা, তুমি তোমার কথায় আমাকে ভোলাবার চেষ্টা করো না। আমার জয়দেব দাদা যেখানেই থাকুক তাকে নিয়ে এসো, বুঝেছো? কানাই, তোমার যদি জয়দেবের ব্যাপারে কিছু জানা থাকে তাহলে দয়া করে আমাদের বলো। কানাই, আমি জানি যে বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়েই থাকে, কিন্তু এমন শত্রুতাও করা উচিত নয় যাতে কারোর জীবন সংকটে পড়ে। কাকি, যদি জয়দেব দাদার জীবন সংকটে থাকে তাহলে আমি নিজেই যাব তাকে বাঁচাতে। কিন্তু পর্বত পুজোর সময় আমি তো ওখানে ছিলামই না। আমি তো এই সংকটের বিষয়ে গোপিনীর কাছে জানলাম। কীর্তি, আমার সম্পূর্ণ বিশ্বাস যে কানাই সত্য বলছে। রাধা, আমাদের শীঘ্রই সেই সমস্ত স্থানে খুঁজতে হবে যেখানে জয়দেবের যাওয়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে যে জয়দেব অন্য কোথাও চলে গেছে। কাকা, আমিও যাব জয়দেব দাদাকে খুঁজতে। হ্যাঁ কানাই, চলো চলো কীর্তি। যে যাই বলুক, কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমার জয়দেব দাদাকে এই গোয়ালায় লুকিয়ে রেখেছে। দাদা, দাদা, একবার আমার কথাটা তো শোনো। না কানাই, আর একটাও কথা বলবি না। তোর কথার উপর আমার আর বিন্দু মাত্র বিশ্বাস নেই। দাদা, কানাই, তুই বললি যে ওই পর্বত আসুরিক, আমি তা ধ্বংস করে ফেললাম, কিন্তু তাতে কি হলো?
ওই পর্বত তো আসলে ভগবান বিষ্ণুরই রূপ। দাদা তোমাকে কি করে বোঝাই, ওই পর্বত ভগবান বিষ্ণুর রূপ নয়। আমি নিজেই বুঝতে পারছি না যে তোর ওপর আমার বিশ্বাস করা উচিত কি না, সেই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। দাদা দাদা দাঁড়াও, শুধু তুমি তো আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো। না কানাই, আমি তোকে বিশ্বাস করতাম, কিন্তু যখন থেকে রাধা তোকে দোষারোপ করেছে তখন থেকে আমারও তোর ওপর সম্পূর্ণ বিশ্বাস নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।